পুরো বাংলাদেশের যে সকল সংবাদ রয়েছে সেগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। গ্যাস ও বিদ্যুতের সংকট চলছে, জ্বালানি সমস্যার ত্বরিত সমাধান সরকারের কাছে নেই বললেন মন্ত্রী। কয়েকটি এলএনজি টার্মিনাল স্থাপন হলেই উন্নতি হবে পরিস্থিতির। এবং হিরোর পয়েন্টের এই জায়গাগুলো আমরা স্টাডি করছি। আমাদের যে টার্গেট 29 সালের মধ্যে এই সব এফএসআর গুলো এসে যাবে, সেই টার্গেট ফুলফিল করতে পারবো। অর্ধ শতাধিক মার্কিন ব্যবসায়ীর সাথে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশে মার্কিন ব্যবসা বাণিজ্য বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও বিনিয়োগ নিয়ে আলোচনা। অনলাইনে এনআইডি সংশোধনের আবেদন নিষ্পত্তির দায়িত্ব পেলেন মাঠ কর্মকর্তারা। জন্ম তারিখ ও পিতামাতার নামের সম্পূর্ণ পরিবর্তন একবারের বেশি করার সুযোগ থাকছে না। রোগ নির্ণয় মাত্র 5 ঘন্টা খোলা থাকে সরকারি হাসপাতালগুলোর ল্যাব। দুপুরের পরেই ছুটতে হয় প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারে। ভোগান্তির পাশাপাশি বাড়ছে চিকিৎসা ব্যয়। অমুক ক্লিনিকে যাবো, অমুক জায়গাতে যাবা, গেলে ওদের ভালো হবে। যখন সিরিয়াল ধরে আমরা টিউবের জন্য গেছি, তখন টিউবের জন্য সিরিয়াল ওরা বন্ধ করে দিয়েছে। পরীক্ষা নিরীক্ষার জায়গাটা যদি এখানে হয় তাহলে গরিব মানুষের জন্য অনেক সচল হবে আর কি। আজকের দিনের প্রধান শিরোনামের পাশাপাশি যে সকল শিরোনামগুলো ছিল জানিয়ে দিলাম। পাশাপাশি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দুপুরে বাংলাদেশে। রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র যে কোনো সময় ইসিতে জমা দিবে বিএনপি। এরই মধ্যে কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছে 11 দলীয় ঐক্য। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে 11 দলের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ বলেন, প্রতিদ্বন্দ্বিতা ছাড়া কোনো নির্বাচন হোক তা 11 দল চায় না। মন্তব্য করেন, গণতান্ত্রিক চর্চার পেছনে সাংবিধানিক বাধ্যবাধকতা এক ধরনের প্রতিবন্ধকতা তৈরি করে। সংসদ সদস্যরা স্বাধীনভাবে মত দিতে পারবে এমনটাই চায় 11 দল। রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ হবে 20 আগস্ট, আর এই নির্বাচনে ভোটার 349 জন সংসদ সদস্য। ইসি জানায়, ভোটের দিন নির্বাচন কমিশনের 20 সদস্যের টিম কাজ করবে। সেদিনই ঘোষণা করা হবে প্রাথমিক ফলাফল। এরপরে গ্যাজেট প্রকাশ হলে নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন জাতীয় সংসদের স্পিকার। সংসদীয় ব্যবস্থায় এই দ্বিতীয়বারের মতো 35 বছর পর হতে যাচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটাভুটি। আমরা এখানে জিতবো কি হারবো এটা নয়, আমরা প্রতিদ্বন্দ্বিতা ছাড়া কোনো নির্বাচন হোক এটা আমরা চাই না। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। গণতন্ত্রকে সঠিক দ্বারায় ফিরিয়ে আনার জন্যেই আমরা এই সিদ্ধান্তটা নিয়েছি। এমন একজন প্রার্থীকে আমরা এখানে নমিনেশন দিয়েছি যিনি জাতীয়ভাবে সমালোচনা বিতর্কের ঊর্ধ্বে। এই পর্যায়ে আমরা আগারগাঁও নির্বাচন ভবনে যাচ্ছি। সহকর্মী তানভীর মৌসুম অপেক্ষা করছেন আমাদের জন্য। তানভীর, আমরা যেমনটি জানাচ্ছিলাম দর্শকদের, যেহেতু 11 দলীয় ঐক্যের পক্ষ থেকে কর্নেল অলির মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে এবং বিএনপির পক্ষ থেকেও তো কিছুক্ষণ আগেই রুহুল কবির রিজভী ব্রিফ করলেন এবং মনোনয়নপত্র জমা দিবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের, সেটিও জানাচ্ছিলেন। সেটি কখন নাগাদ জমা হবে, সব মিলিয়ে কি আপডেট আছে জানাবেন? বৃষ্টি, কিছুক্ষণ আগেই তো জানা গেল বিএনপির তরফ থেকে রাষ্ট্রপতি হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে, এবং যেহেতু সেখানে বৈঠকের পর সেখানে এই সিদ্ধান্তটি হয়েছে, সে অনুযায়ী বলা যায় যে এরপর আর কিছুক্ষণের মধ্যেই এখানে চলে আসবে বিএনপির প্রতিনিধি দল মনোনয়নপত্র জমা দিতে। তবে বিএনপি থেকে এর আগে দলীয়ভাবে বলা হয়েছিল যে 2টার সময় তারা আসবেন মনোনয়নপত্র জমা দিতে। সেক্ষেত্রে হয়তো আসলে ঠিক কোন সময়টিতে আসছেন পুরোপুরিভাবে যে তারা পূর্ব নির্ধারিত সময় আসবেন সেটি হয়তো তারা সেই সময়টিকে আসলে সেভাবে মেনটেন হয়তো নাও করতে পারেন, কিছুটা বিলম্ব হতে পারে। আমরা দেখেছি যে 11টার সময় আসলে 11 দলীয় ঐক্যের যে প্রতিনিধি দল রয়েছে তাদের আসার কথা ছিল, কিন্তু তারা আসলে আসেন 11:40-এ, এবং 11:40-এ আসার পর 11:49 তারা সিইসির কাছে তারা এই যে মনোনয়নপত্রটি কর্নেল অলি আহমদকে
তাকে রাষ্ট্রপতি হিসেবে মনোনীত করে যে মনোনয়নপত্রটি সেটি তারা জমা দেন। এর মধ্যে এই মনোনয়নপত্রটি জমা দিয়ে দেওয়া হয়েছে এবং সেই মনোনয়নপত্রে দেখা গিয়েছে প্রস্তাবক হিসেবে এবং সমর্থক হিসেবে এই 11 দলীয় ঐক্যের দুজনের নাম এসেছে। এখানে এনসিপির একজন এমপি তার নাম এসেছে। এছাড়া বিরোধী দলীয় জামাতে ইসলামের যিনি আমির ডক্টর শফিকুর রহমান তারও হচ্ছে প্রস্তাবক হিসেবে তার স্বাক্ষর রয়েছে, সেটি আমরা দেখতে পেয়েছি। এরপর আজকে যেহেতু তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন, আজকেই মনোনয়নপত্র জমা দিতে হবে, সেক্ষেত্রে বিএনপিও চলে আসবে আর কিছু সময়ের মধ্যে, আর কিছুটা সময় পর, এবং তখন আমরা দেখব যে এখানে আসার পর সেখানে তারা পরবর্তীতে মনোনয়নপত্র জমা দিয়ে তারা গণমাধ্যমের সাথে কথা বলবেন, ব্রিফিং করবেন। এর আগে আমরা দেখেছি যে জামাতে ইসলামের তরফ থেকে 11 দলীয় ঐক্যের হামিদুর রহমান আজাদ তিনি যখন কথা বলছিলেন তিনি কিন্তু বিএনপির দিকে কিছুটা অভিযোগের আঙ্গুলি তাক করেছিলেন। তিনি বলেছিলেন যে সচিবালয় একটি নির্বাহী জায়গা, সেখানে আসলে এরকম দলের উচ্চ পর্যায়ের যে দলীয় বৈঠক, সে বৈঠক হওয়াটি সমীচীন নয়, শোভনীয় নয়, সেটি যেরকম বলেছেন। এছাড়া হামিদুর রহমান আজাদ আরও একটি অভিযোগ করেছিলেন, সেটি হচ্ছে ব্রিফিংয়ে তিনি বলেছিলেন যে বিএনপি আসলে পরিবর্তন চায় না এবং সেটি তাদের যে রাষ্ট্রপতি হিসেবে তারা যাকে মনোনয়ন দিচ্ছে সেটি দেখে যেরকম বোঝা যাচ্ছে ঠিক সেরকম আসলে পরিবর্তন বা নতুনের ক্ষেত্রে আসলে নতুনত্ব আনয়নের ক্ষেত্রে বিএনপির কোনো ধরনের কোনো আগ্রহ নেই, এমন মন্তব্য কিন্তু হামিদুর রহমান আজাদ করেছেন। এরকম যখন অবস্থা, সেখানে তিনি আরও একটি কথা বলেছেন হামিদুর রহমান আজাদ, সেটি হচ্ছে যে এখনও চাইলে এই গণভোটের রায়কে সামনে নিয়ে গণভোটের রায়কে বাস্তবায়ন করে এবং প্রত্যেক সংসদ সদস্য, এটি কিন্তু এর আগেও যখন মনোনয়নপত্র নিতে এসেছিলেন 11 দলীয় ঐক্যের প্রতিনিধি দল, তখনও হামিদুর রহমান আজাদ বলেছিলেন যে এই যে এই সাংবিধানিক বাধ্যবাধকতা, সেই বাধ্যবাধকতাকে উতরিয়ে, সেই সাংবিধানিক বাধ্যবাধকতাকে উতরিয়ে তারা হচ্ছে গণতান্ত্রিক চর্চায় যেতে চান, নতুন একটি ধারায় যেতে চান এবং তারই প্রতিফলন হিসেবে পরাজয় নিশ্চিত জেনেও তারা কিন্তু এই রাষ্ট্রপতি অভিযোগ আসলে সেটি চলছে এবং আজ তো মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। পরবর্তী আপডেট আপনার মাধ্যমে জানবো। ধন্যবাদ তানফির। রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম ঘোষণা করেছে বিএনপি। সচিবালয়ে সরকারের সিনিয়র মন্ত্রী ও বিএনপির জ্যেষ্ঠ নেতাদের সাথে বৈঠকে এই সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরের পরেই রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়নপত্র নির্বাচন কমিশনে দাখিল করবে দলটি। বিএনপির নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি এই দায়িত্ব সর্বসম্মতভাবে দলের চেয়ারম্যানকেই দিয়েছিলেন। আনুষ্ঠানিকভাবে আজকের বৈঠকে জ্যেষ্ঠ নেতাদের কাছে মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জ্যেষ্ঠ নেতাদের মধ্য থেকে একজন রাষ্ট্রপতি পদে মনোনীত প্রার্থীর প্রস্তাব করেন এবং আরেকজন প্রস্তাবের সমর্থক হন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি প্রার্থী হয়েছেন দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বন্ধুরা আমার, কিছুক্ষণ আগে দলের সম্মানিত চেয়ারম্যান এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তিনি প্রার্থী হওয়ার সাথে সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। এই বিষয়টি আপনাদের সামনে আমরা সারা জাতিকে অবহিত করলাম। এই মুহূর্তে আমরা সচিবালয়ে যাচ্ছি। আমাদের সহকর্মী সাইফুদ্দিন রবিন সেখানেই আছেন। রবিন, যখন এই ব্রিফিংটি চলছিল, অর্থাৎ রুহুল কবির রিজভী যখন নাম ঘোষণা করলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো স্থায়ী যত পদ আছে সেটি থেকে এবং মহাসচিব পদ থেকেও পদত্যাগ করেছেন। এছাড়া ব্রিফিংয়ে আর কি কি বিষয়ে তুলে ধরলেন সেটি জানাবেন। এর পাশাপাশি বৈঠকে অন্য কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা এ সম্পর্কে যে আপডেট আছে জানতে চাই। সহকর্মী সাইফুদ্দিন রবিন কথা বলছেন, যদিও যান্ত্রিক ত্রুটির কারণে শুনতে পাচ্ছি না। সেই বৈঠকটি 12:30 পরপরই আসলে শুরু হয়েছে প্রধানমন্ত্রী কার্যালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে, যেখানে মূলত তিনি দলীয় নেতা এবং দলের স্থায়ী সিনিয়র যেসব সদস্য রয়েছেন তাদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত নাম ঘোষণা করলেন। এবং বিএনপির নেতৃত্বদের মধ্যে যদি বলতে চাই, এই বৈঠকে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্যরা ছাড়াও দলের যুগ্ম মহাসচিবরা, বিশেষ করে সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ, যিনি প্রধানমন্ত্রী উপদেষ্টাও বটে, সেই সঙ্গে যুগ্ম মহাসচিব পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী আইনি, হাবিবুর নবী খান সোহেল, ইমরান সালে প্রিন্স, তারা ছিলেন
চিফ হুইপ নুরুল ইসলাম মনি, হুইপ আশরাফুদ্দিন নিজান, রকিবুল ইসলাম বকুল, জি.কে. গৌস, অর্থাৎ সংসদের যে হুইপরা রয়েছেন তারাও উপস্থিত ছিলেন আজকের এই বৈঠকে। এবং সেই বৈঠকের মধ্য থেকে বেরিয়েই মূলত রিজভী আহমেদ এই ঘোষণাটি জানিয়ে গেলেন, অর্থাৎ দলের তরফ থেকে 23তম রাষ্ট্রপতি হিসেবে মনোনয়ন পাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি ইতিমধ্যেই বিএনপি মহাসচিব পদ, স্থায়ী কমিটির সদস্য পদ, যেটি মহাসচিব হিসেবে অটোমেটিক্যালি তিনি পান, সেই সব পদ থেকে তিনি পদত্যাগ করেছেন। ধারণা করা হচ্ছে স্থানীয় সরকার মন্ত্রী থেকেও পদত্যাগ করবেন কিছুক্ষণের মধ্যেই। এবং এখান থেকে অর্থাৎ এই বৈঠক শেষেই চিফ হুইপ নুরুল ইসলাম মনি এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও যিনি রাজনৈতিক উপদেষ্টা এবং দলের সিনিয়র যুগ্ম মহাসচিব তারা দুজনই নির্বাচন কমিশন সচিবালয়ে গিয়ে এই দলের মনোনয়নপত্র জমা দেবেন। এবং একটি বিষয় এখানে নতুন করে আরেকটি পদ তৈরি হয়েছে, পদ এই অর্থে যে বিএনপির মহাসচিবের পদ থেকে যেহেতু মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতিমধ্যেই পদত্যাগ করেছেন, সেক্ষেত্রে দলের ভারপ্রাপ্ত মহাসচিব কে হতে যাচ্ছেন সেই সিদ্ধান্তটিও আজকের এই বৈঠক থেকে হওয়ার কথা রয়েছে। ধারণা করা হচ্ছে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদই হয়তো বা ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করতে পারেন, যদিও সেই সিদ্ধান্তটি পুরোপুরি এখন পর্যন্ত দলের চেয়ারম্যান তারেক রহমানের কাছে রয়েছে। এবং তারেক রহমান দলের সিনিয়র নেতাদের সঙ্গে এই যুগ্ম মহাসচিবের সঙ্গে বৈঠক শেষ করে তিনি সেই সিদ্ধান্ত জানিয়ে দেবেন। বিএনপি মহাসচিব যিনি দীর্ঘদিন দলের এক প্রকার হাল ধরেই ছিলেন, এই অর্থে যে অর্থাৎ পরবর্তীতে আসলে যেই পদটি এখন খালি হলো, মহাসচিব যেই পদ, সেই পদে পরবর্তীতে কে আসীন হবেন সে বিষয়টি নিশ্চয়ই বৈঠকে আলোচনা হয়েছে কিংবা পরবর্তীতে আলোচনা হবে। আপনার মাধ্যমে আবারও জানাবো। ধন্যবাদ, আপনি বিস্তারিত জানাচ্ছিলেন রবিন। রাজধানীতে গ্যাস সংকটের তীব্রতা বাড়ছে। উৎস থেকে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় গ্যাসের চাপ সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। সিএনজি চালিত যানবাহনগুলো নিয়েও চরম দুর্ভোগের শিকার পরিবহন মালিক ও চালকরা। অনেকেই অপেক্ষা করে গ্যাস পাচ্ছেন 20 থেকে 50 টাকার। বেশিরভাগ স্টেশনগুলোতেই গ্যাস নেই এমন সাইনবোর্ড ঝুলিয়ে রাখা হয়েছে। তবে গ্যাস সংকটের কারণে অনেকেই গাড়িতে জ্বালানি নিচ্ছেন। এদিকে রাজধানীর অনেক জায়গায় দিনের বেশিরভাগ সময় বাসাবাড়িতে গ্রাহকরা গ্যাস পাচ্ছেন না, কোথাও কোথাও গ্যাস একেবারেই মিলছে না বলে অভিযোগ অনেকের। রাতে 10টা 11টা 12টা 2টা 3টা বাজে ঠিক ঠিকানা নাই, কোন গ্যাস পাওয়া যায়। অনেক সময় দেখা গেছে যে আপনার গ্যাস পাম্প বন্ধ থাকে। দুটোই নি, সিএনজিও নেই, এটাও নেই, কিন্তু এখন তো ওটা সিএনজি নাই, এখন শুধু এটার উপরে চলছে। দেশের বিভিন্ন জেলায় ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন। তীব্র গরমে ভোগান্তি আরও বেড়েছে। শহরের তুলনায় গ্রামাঞ্চলে লোডশেডিংও বেশি। স্থানীয়রা বলছেন কোথাও কোথাও দিনের বেশিরভাগ সময় বিদ্যুৎ থাকছে না, রাতেও রেহাই নেই। এতে করে জনমনে ক্ষোভ ছড়িয়েছে। নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে কোথাও কোথাও মানববন্ধন সহ বিক্ষোভও করছেন স্থানীয়রা। ঘন ঘন লোডশেডিংয়ের বিরূপ প্রভাব পড়েছে ব্যবসা বাণিজ্যেও। কলকারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। লোডশেডিংয়ের কারণে কোল্ড স্টোরেজে সংরক্ষণ করা আলু নষ্ট হচ্ছে। স্থানীয় বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন চাহিদার তুলনায় সরবরাহ অনেক কম থাকায় ঘন ঘন লোডশেডিং হচ্ছে। বাংলাদেশের যে পরিবেশ আসে গেছে বলতেন, তাতে আগামী দিন তো মানুষ তো বাঁচবেই না, কোনো মিল কারখানা কোনো অফিস চলবে এই ধরনের আশা করা যায় না। রাতে তো ঘুমাইতেই পারি না। দ্বিতীয় কথা যে ছেলেমেয়ের পড়ালেখার ক্ষতি হচ্ছে, কারেন্টে এত ডিস্টার্ব দিচ্ছে। 10 মিনিট বিদ্যুৎ থাকে, আধা ঘন্টা বিদ্যুৎ থাকে না, এবং রাতের বেলা মানুষ ঘুমাইতে পারে না। যাচ্ছে আসতেছে, লাইনের কোনো নাই, বিদ্যুতের কোনো ডিসিপ্লিন নাই। লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন দেখে আসতে চাই রাজশাহীবাসী কেমন আছেন। সহকর্মী তারেক মাহমুদ অপেক্ষা করছেন। তারেক, লোডশেডিংয়ের প্রভাব কতটা পড়েছে? যেমনটি দর্শকদের জানাচ্ছিলাম যে শহরের তুলনায় গ্রামাঞ্চলে লোডশেডিং বেশি হয়, কি অবস্থা দেখছেন? বৃষ্টির লোডশেডিংয়ের কারণে আসলে গ্রামের মানুষ অনেকটাই অতিষ্ঠ। তারা গত কয়েকদিন থেকে কিন্তু অভিযোগ তুলেছেন, এবং বিশেষ করে গ্রামের শহরের থেকে সব থেকে বেশি লোডশেডিংয়ের যে বিষয়টি সেটি কিন্তু হচ্ছে। এবং আমি রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির যারা দায়িত্বরত রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন যে 5টি উপজেলায় দিনে রাতে 110 থেকে 115 মেগাওয়াট কিন্তু বিদ্যুতের চাহিদা, সেই বিপরীতে কিন্তু সরবরাহ হচ্ছে 80 থেকে 85 মেগাওয়াট। সেই তুলনায় কিন্তু 25% লোডশেডিং হচ্ছে তাদের দাবি। এমন অবস্থায় এই যে তাদের যে কেন্দ্রগুলো রয়েছে সেখানে অনাকাঙ্ক্ষিত না ঘটে সে বিষয়ে কিন্তু প্রশাসনকে তারা চিঠি দিয়েছেন। গ্রামের যারা মানুষজন রয়েছে তাদের সাথে একটু কথা বলতে চাই। দিন রাত 24 ঘন্টায় আসলে কতবার বিদ্যুৎ যাচ্ছে এবং কত ঘন্টা করে থাকছে, কি অবস্থা? দিনে যাচ্ছে 5-6 বার যাচ্ছে, যদি 1 ঘন্টা থাকছে তো 2 ঘন্টা নাই। আবার হচ্ছে রাত্রেও তাই একই অবস্থা, রাত্রে যদি যাচ্ছে এমন সময় সেই সময় হচ্ছে ঘুমের সময়।
মানে এই কয়দিন হলে তো ঘুমাইতেই পারি না ঠিকভাবে, এত মানে অতিষ্ঠ বিদ্যুতের জন্য। আগে শুনতাম যে বিদ্যুৎ নাকি ইন্ডিয়াতে পাচার হতো, তো এখন কোথায় যাচ্ছে বিদ্যুৎ আমরা বুঝতে পারছি না। ধন্যবাদ আপনাকে। বৃষ্টি শুনছিলেন, এবং আমি রাজশাহীর বানেশ্বর এলাকায় রয়েছি, একটি প্রত্যন্ত অঞ্চলে। এখানে এসে যারা সাধারণ মানুষ রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা যেমনটি জানাচ্ছেন যে দিনে বিদ্যুৎ যাচ্ছে, সেই সাথে সাথে রাতে বিদ্যুৎ যাওয়ার পরে কিন্তু তাদের ঘুমানোর সমস্যা হচ্ছে, এবং কোল্ড স্টোরের আলু থেকে উৎপাদিত নানান শাকসবজি উৎপাদন করতে সেচ ব্যবস্থার এবং নানামুখী সমস্যায় কিন্তু গ্রামের মানুষ কিন্তু পড়েছেন। এবং গ্রাহকদের যে অভিযোগ যে রাজশাহী নগরী জুড়ে কিন্তু 2 থেকে 4 ঘন্টা এবং গ্রাম অঞ্চলে প্রায় 8 থেকে 10 ঘন্টা কিন্তু বিদ্যুৎ থাকছে না, এবং তীব্র গরমে ভোগান্তির যে মাত্রা সেটি কিন্তু অনেকটাই বেড়েছে। সব থেকে বেশি কষ্ট পাচ্ছেন শিশু এবং বৃদ্ধরা, এবং গ্রামের যারা কৃষক রয়েছেন, ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছেন, শিল্প কারখানা রয়েছেন, এবং সেই শিল্প কারখানার মালিকরা, শ্রমিকরা অনেকটা সংকটে পড়েছেন। এবং যারা গ্রামের যারা মানুষজন রয়েছেন, গ্রাহক রয়েছেন, তারা যেমনটি বলছেন যে শহরের তুলনায় তাদের ভোগান্তি অনেকটাই বেশি। রাতেও কিন্তু এই স্বস্তি না মেলায় বিদ্যুৎবিহীন তাদের কাটতে হচ্ছে। এবং আমি যতটুকু দেখতে পাচ্ছি এই রাজশাহীর বানেশ্বরে প্রত্যন্ত অঞ্চলে এসে গ্রামের যারা মানুষজন রয়েছে তারা অভিযোগ করছেন যে ঘন ঘন লোডশেডিংয়ে দিনে রাতে তাদের যে জনজীবন অনেকটাই অতিষ্ঠ। বৃষ্টি শুনছিলাম আমরা। বিস্তারিত জানানোর জন্য ধন্যবাদ তারেক। জ্বালানি বিদ্যুৎ সংকটের তড়িৎ কোনো সমাধান সরকারের হাতে নেই। কয়েকটি এলএনজি অবকাঠামো তৈরি, স্থাপন ও গ্যাস কূপ খনন সহ নানা উদ্যোগ বাস্তবায়ন হলে এই পরিস্থিতির টেকসই উন্নতি হবে। জ্বালানি নিয়ে সিপিডি সেমিনারে ভার্চুয়ালি যুক্ত হয়ে এমনটা বলেছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। সকালের ব্র্যাক সেন্টারে সেমিনারে মন্ত্রী জানান 2029 সালের মধ্যে 3টি ভাসমান এলএনজি টার্মিনাল তৈরি করা হবে, আর সেসব যুক্তরাষ্ট্র থেকে আসবে। শুধু চট্টগ্রাম না, খুলনা অঞ্চলের হিরন পয়েন্ট ও মোংলা সহ আশপাশের গ্যাসের যোগান নিশ্চিত করতে চায় সরকার। বিদ্যুৎ মন্ত্রী বলেন, সরকার এসি বাপেক্সকে শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে। 2টি রিগ এরই মধ্যে অর্ডার করা হয়েছে। জ্বালানি বিষয়ে সিপিডির গবেষণা বলছে, চড়া দামে এলএনজি কিনতে গিয়ে ভর্তুকি বেড়ে দাঁড়িয়েছে 16,600 কোটি টাকা। দেশের অভ্যন্তরীণ গ্যাস উৎপাদনের সক্ষমতা থেকে অনেক কম সরবরাহ মিলছে। বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রির সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ বলেছেন, জ্বালানি সংকট নিয়ে আন্তর্জাতিক ক্রেতারা উদ্বিগ্ন, বর্তমান পরিস্থিতি জানতে চায়। বেসরকারি বিদ্যুৎ উৎপাদকদের সমিতির সভাপতি বকেয়া পরিশোধের আহ্বান জানান, বলেন বর্তমান প্রেক্ষাপটে বিদ্যুৎ কেন্দ্র নিয়ে ভাবনার অবকাশ আছে। জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর এজাজ হোসেন জানান, আগে বিদ্যুতের দাম যৌক্তিকীকরণ করা হয়নি। আমাকে খুলনা সাইডে এফিসার বসাতে হবে গ্যাসের জন্য, সুতরাং আমরা পায়রা, তারপর মোংলা এবং হিরন পয়েন্টের এই জায়গাগুলো আমরা স্টাডি করছি, এবং ইনভেস্টরদেরকে আমরা ইনভাইট করছি। আমাদের যে টার্গেট 29 সালের মধ্যে এই সব এফএসআর-গুলো এসে যাবে, সেই টার্গেট ফুলফিল করতে পারবো। 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি গড়তে চায় বাংলাদেশ। মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সচিবালয়ে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের অর্ধ শতাধিক প্রতিনিধির সাথে বৈঠকে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। বলেন, বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরিতে বিনিয়োগকারী সুরক্ষা জোরদার, কর ভ্যাট ব্যবস্থাপনা সহজীকরণ, মুনাফা প্রত্যাবাসন সহজ করা, আমলাতান্ত্রিক জটিলতা কমানো এবং সরকারি সেবা ডিজিটাল করার উদ্যোগ নিয়েছে বিএনপি সরকার। পরে বৈঠক শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন বলেন, দেশে মার্কিন ব্যবসা বাণিজ্য বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও বিনিয়োগ প্রক্রিয়া নিয়ে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি অতুল কেশব বলেন, ব্যবসায়িক পরিবেশ, কর্মসংস্থান সৃষ্টি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বাণিজ্য সম্পর্ক বৃদ্ধি পাবে বলেও তিনি আশা প্রকাশ করেন। অর্থনৈতিক অগ্রযাত্রা বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও স্থিতিশীল এবং আরও দীর্ঘায়িত করা যায়, কীভাবে বাংলাদেশে কর্মসংস্থান তৈরি করা যায় এবং সরকারের বিভিন্ন ম্যানিফেস্টোতে যে পলিসিগুলো রয়েছে এগুলো বাস্তবায়নে আমেরিকার প্রাইভেট সেক্টর থেকে কীভাবে ভূমিকা রাখা যায় এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। 25টি কোম্পানি থেকে আজকে টপ টিয়ার যারা লিডারশিপ রয়েছেন ওনারা এসেছেন, অত্যন্ত ফলপ্রসূ এবং কার্যকরী আলোচনা হয়েছে। This is a great country. We have American companies who have been here for decades, partnering with the people of Bangladesh, helping ensure prosperity, job creation, tax revenue. এখন থেকে জাতীয় পরিচয়পত্রে জন্ম তারিখ, নিজ ও পিতামাতার নামের সম্পূর্ণ পরিবর্তন বা সংশোধন একবারের বেশি করা যাবে না।
নির্বাচন কমিশনের এক পরিপত্রে নতুন এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক সাইফুল ইসলাম স্বাক্ষরিত পরিপত্রে জানানো হয়েছে। বলা হয়, অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদের বিপরীতে জন্ম তারিখ সংশোধনের আবেদন এখন থেকে মাঠ পর্যায়ের কর্মকর্তারাই নিষ্পত্তি করবেন। এছাড়াও উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সনদ অনুযায়ী জন্ম তারিখ সংশোধন, নিজ পিতামাতার নামের সম্পূর্ণ পরিবর্তন এনআইডির মহাপরিচালক নিষ্পত্তি করবেন বলে জানানো হয়েছে। জামিন প্রক্রিয়ায় দীর্ঘ সূত্রতা এবং ভোগান্তি কমাতে দেশের আরও 12 জেলায় চালু হলো ই-বেইল বন্ড ব্যবস্থা। এর মধ্য দিয়ে 28 জেলায় বিস্তৃত হলো সরকারের ডিজিটাল জামিন কার্যক্রম। সকালে সচিবালয় থেকে ভার্চুয়ালি নতুন এই 12 জেলার কার্যক্রম উদ্বোধন করেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। আইন মন্ত্রণালয় জানায়, প্রচলিত পদ্ধতিতে জামিননামা সম্পন্ন করতে আদালত থেকে কারাগার পর্যন্ত 12টি ম্যানুয়াল ধাপ পার করতে হতো। আর ই-বেইল বন্ডে পুরো প্রক্রিয়া এখন মাত্র 2 ধাপে সম্পন্ন করা যাচ্ছে, যার ফলে জামিন প্রক্রিয়া হবে আরও দ্রুত, স্বচ্ছ, ঝামেলা মুক্ত। এর পাশাপাশি বিচার প্রার্থী, আইনজীবী, কারা কর্তৃপক্ষের সময় অর্থ সাশ্রয় হবে বলে আশা করা হচ্ছে। মামলার জট কমাতে দ্রুত নিষ্পত্তির পাশাপাশি মেডিটেশনের গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছে আইন মন্ত্রণালয়। ভালো নিষ্পত্তির হার অর্জনকারী জেলাগুলোকে উৎসাহিত করতে পুরস্কারের পরিকল্পনাও রয়েছে। আমরা বেল বন্ডের পাশাপাশি মিডিয়েশন এবং অন্যান্য জায়গায় ন্যায় বিচার নিশ্চিত করতে যে প্যারামিটারগুলো আছে সেদিকে লক্ষ্য রাখব বলে আমরা বিশ্বাস রাখি এবং আপনারা সেই কাজে অগ্রণী ভূমিকা পালন করবেন। দেশের সব সরকারি হাসপাতালে পরীক্ষা নিরীক্ষায় শত শত কোটি টাকার যন্ত্রপাতি আছে, অথচ ব্যবহার হয় মাত্র 5 ঘন্টা, বাকি 19 ঘন্টাই থাকে অব্যবহৃত। দুপুরের পরে বন্ধ হয়ে যায় ল্যাব, রোগীদের ছুটতে হয় প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারে। বিশেষজ্ঞরা বলছেন, বিকেলেও সরকারি হাসপাতালে ল্যাব চালু থাকলে চিকিৎসা ব্যয় ও ভোগান্তি কমত লাখ লাখ রোগীর। স্বাস্থ্যমন্ত্রী জানালেন, এ বিষয়ে সরকার কাজ করছে। সহকর্মী হাসান মিসবার রিপোর্ট। সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আমার পেছনে জরুরি বিভাগ। এখন বিকেল 5:30 বাজে। দুপুর 2টা থেকে 5:30টার মধ্যে প্রায় 100 রোগী জরুরি বিভাগে এসেছেন। চিকিৎসক তাদেরকে সেবা দিচ্ছেন। আর জরুরি যে পরীক্ষা নিরীক্ষাগুলো লাগছে, সেই পরীক্ষা নিরীক্ষা কিন্তু বাইরে করাতে হচ্ছে, কারণ এখানে যে প্যাথোলজি আছে সেটি দুপুর 1টার পরে বন্ধ হয়ে যায়। এই হাসপাতালের মতোই সারা দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিকেলে স্বাস্থ্য সেবার চিত্র একই। আসলে মনে করে এরা বলে দেয় অমুক ক্লিনিকে যাবো, অমুক জায়গাতে যাবা, গেলে ওতে ভালো হবে আর ডিসকাউন্ট পাওয়া, কিন্তু সেখানে গেলেও দাম বেশি। পরীক্ষা নিরীক্ষার জায়গাটা যদি এখানে হয়, তাহলে গরিব মানুষের জন্য অনেক সচল হবে আর কি। বাড়িতে টেস্ট করে নিয়ে রিপোর্ট দিলে এবার ডাক্তার প্রেসক্রিপশন করিয়ে ওষুধ দিলে ওষুধ খাওয়া গেছে। একটু জন্য ওই যে শেফা ডায়াগনস্টিক ওখানে দিল রাত 9টার পরে, ওখানে গিয়েছিলাম, আধা ঘন্টা পরে রিপোর্ট নিয়ে আসলাম, তারপরে ডক্টর দেখলো। রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতাল, হুইল চেয়ারে বাইরে নেওয়া হচ্ছে হৃদরোগে আক্রান্ত মাহফুজুল হককে। তাকে ইকো করার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। হয় এখানে হয় ইকো টেস্ট করার জন্য, কিন্তু আমরা বাইরে পাঠাইছে। বিকেলে এই হাসপাতালের প্রবেশ মুখে দাঁড়ালে দেখা যায় রোগীরা ছুটছেন বাইরের ডায়াগনস্টিক সেন্টারে। কেউ পায়ে হেঁটে, কাউকে নেওয়া হচ্ছে হুইল চেয়ারে, আর খুব গুরুতর রোগীদের নেওয়া হয় স্ট্রেচারে করে। তেমনি একজন 75 বছরের আবেদা বেগম। সব টেস্ট তো এই হসপিটাল থাকে না, এবং যেগুলি এখানে থাকে সেগুলি এখানে হয়, যেগুলি এখানে থাকে না সেগুলি বাইরেতে করা হয়। এখানে এই রুগীটা আমি নিয়ে গেলাম পপুলারে, আবার ওখান থেকে নিয়ে আসলাম, শিফটিং করতে আনন্দ কষ্ট না। সারা দেশের সরকারি হাসপাতালে দুপুর 1টার পর টাকা জমা নেওয়া বন্ধ হয়ে যায়। এরপর পরীক্ষা নিরীক্ষার জন্য চরম ভোগান্তিতে পড়েন রোগীরা। সেই সুযোগে পকেট ভরে দালাল আর প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারের। অবশ্য কিছু হাসপাতালে শুধু ভর্তি রোগীরা বিকেলেও কিছু পরীক্ষার সুযোগ পান। তো এটা 23 থেকে আমাদের সিরিয়াল ধরতে বলেছে ভর্তি রোগীদের জন্য। যখন সিরিয়াল ধরে আমরা টিউবের জন্য গেছি, তখন টিউবের জন্য সিরিয়াল ওরা বন্ধ করে দিয়েছে, টিউব এখন দিবে না। 2টা বাজে দাঁড়াইছি, 5টা 5:30 পরে পাইছি, পরে রিপোর্টগুলো দিছে, ওইখানে গেছি, ওইখানে বলে যে এখন টিউব নাই, এখন বন্ধ। অনেক কষ্ট নিয়ে যাইতেছে, এই জায়গায় হয় না বলে না, এরা ওই জায়গায় বেশি করে থেকে আসছে। 500টা এইগুলি এইখানে, আর এর উপর 500 টাকা 1000 টাকা 2-3 হাজার টাকা বেশি, বেশি টেস্ট হলে ওই বাইরে।
সরকারিভাবে রোগ নির্ণয়ের সবচেয়ে বড় প্রতিষ্ঠান রাজধানীর আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন। সকালে পা ফেলার জায়গা না থাকলেও দুপুরের পর একেবারে ভিন্ন চিত্র। বিকেলেও ল্যাব চালুর বিষয়ে সিদ্ধান্ত হলেও এখনও তা বাস্তবায়ন করা যায়নি। সব প্রতিষ্ঠানে একই চ্যালেঞ্জ, জনবল সংকট। বিকেলের শিফট অবশ্যই চালু করা উচিত, তাতে করে যে বাইরে যে ব্যবসায়িক যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় যে বাণিজ্যকরণ হয়েছে সেটা অনেকখানি কিন্তু রহিত হবে। ইনস্টিটিউশনগুলিতে চাকরি করে তাদেরকে যদি আমরা ইনসেন্টিভের আওতায় আনি, বিকেলবেলা তোমার থাকতে হবে এবং বিকেলবেলা যে ইনকাম হবে তার একটা পার্সেন্টেজ তুমি পাবা। দেশে সরকারি স্বাস্থ্য অবকাঠামো 16,000, এর মধ্যে হাসপাতাল 600-র বেশি। আছে রোগ নির্ণয়ের ব্যবস্থা। এসব প্রতিষ্ঠানে সকাল 8:30টার পর থেকে দুপুর 1টা পর্যন্ত পরীক্ষা নিরীক্ষার সুযোগ পান রোগীরা। এরপর তালাবদ্ধ থাকে শত শত কোটি টাকার যন্ত্রপাতি। প্যাথোলজিটা 2 শিফটে করার জন্য আমরা পরিকল্পনা গ্রহণ করেছি। জনবল তো নাই, জনবল নিতে হবে। দেখেন, স্বাস্থ্য খাতকে পরিপূর্ণ উন্নত করতে হলে আরও টাইম দিতে হবে। জনবল নেওয়া একটা বিশাল ব্যাপার, অনেক ধাপ পেরোতে হয়, কিন্তু আমরা হাত দিয়েছি এগুলো সবই আমরা করতেছি। দেশের সকল প্রাইভেট প্রতিষ্ঠানে 24 ঘন্টায় টেস্ট করা যায়, পিছিয়ে শুধু সরকারি হাসপাতালগুলো। ঘড়ির কাঁটা এখন সন্ধ্যা 7টা। এই সময়ে সাধারণত সরকারি হাসপাতালের পরীক্ষা নিরীক্ষার যন্ত্রপাতি সচল থাকে না, কিন্তু ব্যতিক্রম দেখতে পেয়েছি আমরা জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটে এসে। এখানকার রেডিওথেরাপি বিভাগ এখনও সচল, সেবা পাচ্ছেন রোগীরা। তার মানে চাইলেই যে কোনো সরকারি হাসপাতালে সকালের শিফটের পাশাপাশি রাত কিংবা বিকেলের শিফটের রোগীদের সেবা দেওয়া সম্ভব। তারই একটি অনন্য উদাহরণ হচ্ছে এই জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। আগামী 16 থেকে 30 আগস্ট সারা দেশে একযোগে উদযাপিত হবে জাতীয় মৎস্য পক্ষ। কিশোরগঞ্জে কটিয়াদীতে মৎস্য পক্ষের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন 13টি ক্যাটাগরিতে 14 জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পদক তুলে দেবেন তিনি। সচিবালয়ে এক ব্রিফিংয়ে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী এসব তথ্য জানিয়ে বলেন, বিদায়ী অর্থ বছরে দেশে রেকর্ড 51 লাখ টন মাছ উৎপাদিত হয়েছে। এখন মাথা পিছু দৈনিক মাছের প্রাপ্যতা দাঁড়িয়েছে 68 গ্রামে, যা জাতীয় পুষ্টি চাহিদার চেয়েও বেশি। জাতিসংঘের খাদ্য কৃষি সংস্থার তথ্য অনুযায়ী অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে মাছ আহরণে বাংলাদেশ বিশ্বে দ্বিতীয় এবং বদ্ধ জলাশয়ে মাছ চাষে পঞ্চম। তিনি জানান, নিবন্ধিত 18 লাখের বেশি জেলেদের জন্য চাল বিতরণ সহ বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির উদ্যোগ নিচ্ছে সরকার। জাল জার জলাতার এই নীতির আওতায় মৎস্যজীবীদের জন্য মুক্ত করা হচ্ছে জলমহাল ও হাওড়। আগামী 16 থেকেই 30 আগস্ট 2026 সারা দেশে একযোগে জাতীয় মৎস্য পক্ষ 26 উদযাপিত হতে যাচ্ছে। জনাব তারেক রহমান এমপি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন ঘোষণা করবেন। চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের লালদিঘি পূর্ব কর্পোরেট শাখায় ভল্ট থেকে 4.5 কোটি 38 লাখ টাকা উধাও হওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় দায়ের করা মামলায় 2 জনকে গ্রেফতারও করেছে পুলিশ। একটু জানতে চাই এই বিষয়ে বিস্তারিত, আমাদের সহকর্মী জোবায়ের রিফাত অপেক্ষা করছেন। রিফাত, 4.5 কোটি টাকার মতো যেমনটি আমরা জানলাম যে উধাও হওয়ার অভিযোগ উঠেছে, একটু বিস্তারিত জানাবেন ঘটনা সম্পর্কে। বৃষ্টি, আপনাকে যদি বলতে হয় আসলে এই যে 4 কোটি 38 লাখ টাকা আসলে ব্যাংক থেকে উধাও হয়ে গিয়েছে, এটি কিন্তু এমন না যে আসলে নিজের পায়ে হেঁটে বেরিয়ে গিয়েছে। একজন সুনির্দিষ্ট কর্মকর্তা যিনি আসলে এসবের সাথে জড়িত বলে আসলে ধারণা করা হচ্ছে। মূলত এই যে ক্যাশ যেটি আপনি দেখতে পাচ্ছেন, এখান থেকে আসলে ব্যাংকের যেই আর্থিক যে কর্মকাণ্ড সেটির আসলে যে হিসাব নিকাশ সেটি দিন শেষে করা হতো, এবং এই যে ব্যাংকে কত টাকা প্রতিদিন ডেবিট হলো, কত টাকা ক্রেডিট হলো, যাবতীয় যে হিসাব অর্থাৎ ক্যাশ মেলানোর যে হিসাবটি সেটি কিন্তু করতেন ব্যাংকের অগ্রণী ব্যাংকের এই শাখার যিনি ইনচার্জ ছিলেন কামরুল, তিনি। অর্থাৎ কামরুলের সেই বিষয়টি মূলত ধরা পড়ে, তিনি এসে দীর্ঘদিন ধরেই করে আসছিলেন বলে এমনটা আমরা জানতে পেরেছি। কেননা 4 কোটি 38 লাখ টাকা যেহেতু স্বাভাবিকভাবে সেটি তিনি একদিনে সরানোর সেরকম কোনো সুযোগ নেই, কেননা প্রতিদিনই আসলে ক্যাশ মেলানোর যেই বিষয়টি অর্থাৎ ডেবিট ক্রেডিট মিলিয়ে ক্যাশ মেলানোর যে বিষয়টি সেই বিষয়টি করতে হয়। স্বাভাবিকভাবে সেটি 9 আগস্ট জানাজানি হওয়ার পর থেকে প্রাথমিকভাবে ব্যাংকের যিনি কর্মকর্তা অর্থাৎ ম্যানেজার যিনি রয়েছেন তার কাছে আসলে জিজ্ঞেস করা হয়েছিল যে এত টাকা আসলে এই জায়গা থেকে উধাও হলো কিভাবে। সেক্ষেত্রে সে জবাব দিয়েছিল আসলে যে সে সুনির্দিষ্ট কোনো বা
গ্রহণযোগ্য কোনো জবাব দিতে পারেনি। পরবর্তীতে আসলে ব্যাংকের যিনি ম্যানেজার রয়েছে তিনি বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় অর্থাৎ কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন এবং সেই মামলার পরিপ্রেক্ষিতে তাকে 10 আগস্ট গ্রেফতার করা হয় এবং একই সাথে ক্যাশের ইনচার্জের পাশাপাশি তার সাথে সংশ্লিষ্ট আরও একজনকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে মামলার তদন্ত কর্মকর্তা জানতে পারেন তিনি এই টাকাগুলো আসলে এই জায়গা থেকে সরিয়ে তার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, সেই ব্যবসা প্রতিষ্ঠানে তিনি আসলে ইনভেস্ট করছিলেন এবং সেই ব্যবসা প্রতিষ্ঠানের যিনি মালিক রয়েছেন সেই ব্যবসা প্রতিষ্ঠানের মালিককেও আসলে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। সবলিয়ে এই যে 4,38,00,000 টাকা আসলে ব্যাংক থেকে উধাও হলো, এই ঘটনায় এখন পর্যন্ত 2 জন গ্রেফতার হয়েছে। এখন পর্যন্ত ব্যাংকের কোনো কর্তৃপক্ষ আমাদের সাথে কথা বলেনি। ব্যাংক কর্তৃপক্ষ কথা বললে এই যে এত টাকা সে কত দাপে আসলে এখান থেকে সরালো সব বিষয়ে আসলে আমরা জানতে পারবো। এই ছিল সর্বশেষ খবরাখবর। বৃষ্টি বিস্তারিত জানাচ্ছিলেন, ধন্যবাদ রিফাত। 2 মিনিটের জন্য সূর্যকে পুরোপুরি গ্রাস করে নিল চাঁদ। 27 বছর পর বলয় গ্রাস সূর্যগ্রহণের সাক্ষী হলো ইউরোপের মূল ভূখণ্ড। আর সেই পূর্ণরূপ ধরা পড়েছে স্পেন, আইসল্যান্ড, গ্রিনল্যান্ডে। আংশিক গ্রহণ উপভোগ করেছে অন্যান্য ইউরোপীয় দেশগুলো। উত্তর আফ্রিকা, উত্তর আমেরিকাতেও গ্রহণ দেখা গেছে। মহাজাগতিক সৌন্দর্য উপভোগ করেছে কোটি কোটি মানুষ। পৃথিবী, চাঁদ আর সূর্য একই রেখায় কাছাকাছি। পৃথিবীর ওপর চাঁদের ছায়া, ঢেকে গেল সূর্য। কয়েক মুহূর্তের জন্য নিভে গেল দিনের আলো। ইউরোপের আকাশে বলয়গ্রাস সূর্যগ্রহণের বিরল দৃশ্যের সাক্ষী হলো কোটি মানুষ। স্পেন থেকে আয়ারল্যান্ড, চাঁদের ছায়া ছুটে গেল এক দেশ থেকে আরেক দেশে। মহাজাগতিক সৌন্দর্য উপভোগ করল ইউরোপ। পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা গেছে স্পেন, আয়ারল্যান্ড, গ্রিনল্যান্ডে, যেখানে চাঁদ পুরোপুরি ঢেকে দেয় সূর্যকে। যুক্তরাজ্যে সূর্যের 90% বেশি ঢেকে যায় চাঁদের আড়ালে। তৈরি হয় গোধূলির আবহ। সূর্যগ্রহণের সরাসরি পথের মধ্যে থাকা এলাকাগুলোই তৈরি হয় উৎসবের আমেজ। সমুদ্র সৈকত, পাহাড়ের চূড়া, খোলা মাঠে সবার চোখ আকাশে। কেউ দেখলেন বিস্ময়ে, কেউ গবেষণার চোখে। স্পেনের কিছু এলাকায় পূর্ণগ্রাসের স্থায়িত্ব ছিল 2 মিনিটের কাছাকাছি। কিছু নির্দিষ্ট স্থানে সর্বোচ্চ পূর্ণগ্রাসের সময় ছিল প্রায় 84 সেকেন্ড। মহাজাগতিক মুহূর্তের সাক্ষী হতে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে দেশটিতে ছুটে গেছে অনেকে। জানি না কিভাবে বর্ণনা করব। মনে হলো 1 মিনিটের মধ্যে সূর্যাস্ত এবং সূর্যোদয় দেখলাম। পোল্যান্ড থেকে 2700 কিলোমিটার পাড়ি দিয়ে স্পেনে এসেছি পূর্ণগ্রাস গ্রহণ দেখতে। সত্যি দারুণ অভিজ্ঞতা। এই দৃশ্য কেবল সৌন্দর্যের নয়, বিজ্ঞানেরও। বলয়গ্রাস গ্রহণ দেখতে সুবিধাজনক বিভিন্ন স্থানে ভিড় করেন বিজ্ঞানী, জ্যোতির্বিদরা। এই মহাজাগতিক ঘটনা বিজ্ঞানীদের জন্য সূর্যের করোনা, সৌর বায়ু এবং সূর্যের বাইরের বায়ুমণ্ডল পর্যবেক্ষণের বিরল সুযোগ তৈরি করে। বিষয়টা কেমন হতে পারে তা হয়তো আগে থেকে অনুমান করা যায়, কিন্তু শেষ পর্যন্ত তো নিজের অভিজ্ঞতা দিয়েই অনুভব করতে হয়। হ্যাঁ, অসাধারণ লাগছে। সূর্যগ্রহণটি ছিল চমৎকার। বৈজ্ঞানিক দলের যন্ত্রটি নিখুঁতভাবে কাজ করেছে, তাই আনন্দিত। এটি আমার জীবনের প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। সত্যি বলতে এক অসাধারণ অভিজ্ঞতা। নাসার WB-57 উড়োজাহাজ থেকে ধারণ করা হয় গ্রহণের দৃশ্য। বিশেষ ক্যামেরা বসানো গবেষণা বিমান পৃথিবীর বায়ুমণ্ডলের অনেক উপরে উঠে পর্যবেক্ষণ করে সূর্যের করোনা। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। ডারউইনে মারারা গ্রাউন্ডে বাংলাদেশকে সমর্থন দিতে মাঠে উপস্থিত এক দল সমর্থক। সংখ্যায় গুটি কয়েক হলেও অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ খেলতে আসায় এই ভক্তরা উচ্ছ্বসিত। ভবিষ্যতে আরও ম্যাচ হবে বলে প্রত্যাশা তাদের। ডারউইন থেকে বিস্তারিত জানাচ্ছেন হাসান আল মারুফ। ডারউইনে বাংলাদেশি কমিউনিটি যারা মারারা ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের প্রথম ম্যাচটা দেখতে এসেছেন। 23 বছর পর বাংলাদেশ অস্ট্রেলিয়ায় খেলছে, সেই টেস্ট দেখতে এসেছেন একদল বাংলাদেশি সমর্থক। তাদের কাছ থেকে জানতে চাই যে প্রত্যাশা কি, কেমন উপভোগ করছেন তারা। ভাই, বাংলাদেশি কমিউনিটি খুব বড় না ডারউইনে, আমরা জানি যে সব মিলে আপনারা যারা খেলা দেখতে এসেছেন আসলে কেমন লাগছে এত লম্বা সময় পর বাংলাদেশের খেলা? চমৎকার অনুভূতি। এতদিন পরে ডারউইনে আমরা মুখিয়েছিলাম বাংলাদেশের খেলা দেখবো। অন্যান্য দেশের খেলা হয়েছে, কিন্তু বাংলাদেশের খেলা এখন পর্যন্ত হয়নি। 2003 সালে মনে হয় সম্ভবত লাস্ট বাংলাদেশ খেলে গেছে। আমরা প্রচন্ড আনন্দ করছি। আপনি গলার দিকে দেখলে বুঝবেন যে গলা ভেঙে গেছে চিল্লাতে। বাংলাদেশ প্লেইং ভেরি ওয়েল। আমরা চিন্তা করতেছি একটা হেলদি কম্পিটিশন। আমরা চাচ্ছি না বাংলাদেশ কোনোভাবে ডমিনেন্স
বা বাংলাদেশকে কোনোভাবে ডমিনেন্স করুক। আমরা চাচ্ছি একটা হেলদি কম্পিটিশন, যাতে অস্ট্রেলিয়া বাংলাদেশকে ওইভাবে ট্রিট করে যে লাইক আদার কান্ট্রিজকে ট্রিট করে। আপনারা যখন অস্ট্রেলিয়ার মাটিতে দেখেন যে বাংলাদেশ খেলছে, কেমন লাগছে আসলে সব মিলে? প্রথমেই বলে নিই যে 2003 সালের খেলাটাও আমি দেখেছি। সেই সময় বাংলাদেশ ক্রিকেট টিম যখন এসেছিল তখন অন্য একটা বাংলাদেশ ক্রিকেট টিম ছিল, আশরাফুল ছিল, হাবিবুল বাশার ছিল। তো তারা আবার এখন এসেছে কোচ হিসেবে আর কি। তো একটা অন্যরকম অনুভূতি, ওদের সাথে আমাদের একটা অন্যরকম সম্পর্ক। তো অবশ্যই খুবই ভালো লাগছে। সেই সময় আমি ওদের মিডিয়া কোঅর্ডিনেটর ছিলাম, কারণ ওই সময় বাংলাদেশে কোনো মিডিয়া কোঅর্ডিনেটর ছিল না, আপনাদের মতো এত মিডিয়ারও প্রেজেন্স ছিল না। তো সেই সময় একটা প্রশ্ন সবসময় করতো অস্ট্রেলিয়ান মিডিয়া যে খেলা কি একদিনে শেষ হয়ে যাবে, বাংলাদেশ টিমের কি অবস্থা। তো তখন উত্তর দিতাম যে নতুন টিম, আমাদের অনেক ফ্যাসিলিটিজের অভাব আছে, টাকা পয়সার অভাব আছে, ইনশাআল্লাহ ভবিষ্যতে অনেক ভালো হবে আর কি। তো আজকের খেলা দেখে খুব ভালো লাগছে যে তারা একটা কম্পিটিশন দিচ্ছে আর কি। একটু আপনাকে শেষ জিজ্ঞেস করি যে এই টেস্টে প্রত্যাশা কি থাকবে? নিশ্চয়ই সবচেয়ে বেশি আলোচনা বাংলাদেশ 2 দিনে শেষ হবে না 3 দিনে শেষ হবে, ডারউইনে আমি শুনেছি। আপনার একটা ছোট্ট করে যদি বলি যে প্রত্যাশা কি? আমাদের প্রত্যাশা এটা 5 দিনে যাবে এবং আমরা খুবই কম্পিটিটিভ ম্যাচ খেলবো, এবং এইটা এখন পর্যন্ত এটাই কিন্তু ইন্ডিকেশন দেয়। আমার ইনলজরা বাংলাদেশ থেকে আসছে বাংলাদেশে খেলা দেখার জন্য, আমার প্যারেন্টসরা বাংলাদেশ থেকে আসছে বাংলাদেশে খেলা দেখার জন্য। উই আর পজিটিভ। সবাই খুবই গর্বিত বাংলাদেশের খেলা হচ্ছে। সেই টেস্ট দেখতে সবাই এসছেন, বাংলাদেশি কমিউনিটির বড় একটা অংশ এসছেন এবং তাদের প্রত্যাশা বাংলাদেশ 5 দিন টেস্ট খেলবে, বাংলাদেশ ভালো কিছু করবে এবং ভবিষ্যতে অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের খেলা হবে। এখন দেখার বিষয় বাংলাদেশ সেই প্রত্যাশা কতটুকু পূরণ করতে পারে। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, মারারা ক্রিকেট গ্রাউন্ড, অস্ট্রেলিয়া। উয়েফা সুপার কাপ ফাইনালে অ্যাস্টন ভিলাকে 2-1 গোলে হারিয়ে শিরোপা জিতল পিএসজি। টানা দ্বিতীয়বার এই শিরোপা জিতে মৌসুম শুরু করলো ফরাসি ক্লাবটি। অস্ট্রিয়ার রেড বুল এরিনায় বুধবার মাঠে গড়ায় আগের মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগ জয়ীর মধ্যকার এই ম্যাচ এবং 20তম মিনিটে দর্শনীয় 1 গোলে পিএসজিকে এগিয়ে দেন খাভিজা কাভারাৎসকেলিয়া। আর সেই ধাক্কা সামলে পাল্টা আক্রমণের ভীতি ছড়া অ্যাস্টন ভিলা। 17 বছর বয়সী 6 ফুট 4 ইঞ্চি লম্বা অভিষিক্ত ব্রায়ানের নৈপুণ্যে 45 মিনিটে সমতায় ফেরে ভিলা। তবে দ্বিতীয়ার্ধে আরেক গোল করে উয়েফা সুপার কাপ ধরে রাখে লুইস এনরিকের দল। ব্যবধান করা সেই গোল করেন দেজিরে দুয়ে। এর ফলে টানা দ্বিতীয়বারের মতো উয়েফা সুপার কাপ জিতল পিএসজি। 2023 সালে পিএসজির দায়িত্ব নেওয়ার পর থেকে টানা 3 লিগ 1 এবং টানা 2টি চ্যাম্পিয়ন্স লিগ সহ মোট 13টি ট্রফি জিতলেন এনরিকে। বাবা হোর্হে মেসিকে হারিয়ে শোক কাটিয়ে 4 দিন পরেই মাঠে ফিরেছেন লিওনেল মেসি। তবে মেসির ফেরার দিনে মেক্সিকোর ক্লাব লিওনের কাছে 3-2 গোলে হেরে লিগস কাপের প্রথম পর্ব থেকেই ছিটকে গেছে ইন্টার মায়ামি। বাবার শেষকৃত্যে অংশ নিতে আর্জেন্টিনায় যাওয়া মেসি মঙ্গলবার রাতে ফ্লোরিডায় ফেরেন। লিগস কাপে বাঁচা মরার ম্যাচে দলের প্রয়োজনের সময় মাঠে নামার সিদ্ধান্ত নেন মেসি। তবে শুরু থেকেই তিনি ছিলেন না। লিওনের বিপক্ষে মেসি মাঠে নামেন বিরতির পর। ম্যাচের প্রথম গোলও দিয়েছিলেন মেসির দলই এবং 42 মিনিটে গোল করে প্রথমার্ধে মায়ামিকে এগিয়ে দেন ড্যানিয়েল পিন্টার। 50 মিনিটে গোল করে 1-1 করেন কলম্বিয়ার মিডফিল্ডার ড্যানিয়েল আরসিলা। আর 3 মিনিট পর আবারও এগিয়ে যায় মায়ামি। কর্নার থেকে পাওয়া বল বাঁ পায়ে উপরের বাঁ কোণে পাঠিয়ে 2-1 করেন ইয়ানিক ব্রাইট। তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। কিছুক্ষণ পরেই সমতায় ফেরে লিওন। বক্সের মাঝখান থেকে ডান পায়ের শটে 2-2 করেন হুয়ান ডোমিঙ্গোজ। আর 83 মিনিটে আবারও জ্বলে ওঠে আরসিলা। তার গোলে 3-2 ব্যবধানে এগিয়ে যায় লিওন। স্পেন কিংবদন্তি বার্সেলোনার সাবেক কোচ শাভি হার্নান্দেজকে নিয়োগ দিয়েছে নেদারল্যান্ডস, যার ফলে প্রায় 50 বছরের প্রথম বিদেশি কোচ হিসেবে নেদারল্যান্ডস জাতীয় দলের দায়িত্ব নিলেন শাভি। 2024 সালের মে মাসে বার্সেলোনা কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করার পর আর কোনো দলের ডাগআউটে দেখা যায়নি শাভিকে। আর বেশ কয়েকটি ক্লাবের সাথে আলোচনার কথাও শোনা গিয়েছিল তার। এদিকে বিশ্বকাপে মরক্কোর কাছে হেরে রাউন্ড অফ 32 থেকে বিদায় নেয় ডাচরা। পরে দায়িত্ব ছাড়েন রোনাল্ড কোম্যান। এরপর আবারও লুই ফান গালকে ফেরানো হতে পারে গুঞ্জন থাকলেও জাভিকেই বেছে নিল নেদারল্যান্ডস। মজার ব্যাপার, 2021 সালে জাভি যখন বার্সেলোনার দায়িত্ব নিয়েছিল সেটাও কোম্যান পদত্যাগ করার পরেই। এই ছিল দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টার আয়োজনে। এর পরের ঘন্টার আয়োজন নিয়ে ফিরবেন সহকর্মী রাহেলা জ্যোতি। দেখার আমন্ত্রণ রইল।